আসসালামু আলাইকুম সবাইকে। ভালোবাসার আশ্রয় গল্পের 25 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ছোট কুটিরের অন্য কক্ষে বসে আছে তিনজন নিচে গোল হয়ে বসে আছে। মাঝে রাখা দুটো ওয়াইনের বোতল আর তা পান করার জন্য গ্লাসে ঢেলে তা গলদকরণ করতে ব্যস্ত তিনজনেই। মানুষ বলে নেতা মানেই তার চরিত্র খারাপ, রক্তে হাত না রাঙালে কখনোই সে রাজনীতির মঞ্চে টিকে থাকতে পারে না। মনে করে একজন নেতার অনেক খারাপ অভ্যাসই থাকে, এর অনেকটাই সত্য। অনেকটা ডিপেন্ড করে সেই রাজনীতি করা মানুষটার উপর। রুদ্ধ কোনো শুদ্ধ পুরুষ নয়, এসব তার বাবা ভাই কিংবা দলের সকলেই জানে। পরিবার হোক কিংবা বাইরের কেউ, সবার কাছে সে শান্ত মস্তিষ্কের খেতাবপ্রাপ্ত ছেলে। তবে তার ভয়ঙ্কর রাগের সম্মুখীন হয়েছে অনেক মানুষ, এমনকি নিজের পরিবারও হয়েছে। সবাই যেমন তাকে আদর্শ মনে করে তেমন ভয়ও পায়। তবে অন্যদের মতো তার মাঝে কোনো নারী দোষ নেই। ভুল করেও কখনো কোনো নারীকে স্পর্শ করে দেখেনি, বিয়ের পর নিজের বউ ছাড়া। আর নেশা বলতে শুধু ওয়াইন, কখনো সিগারেটও খায় না। বিভিন্ন অনুষ্ঠান বা পার্টিতে গিয়ে কিংবা ভাইদের সাথে আড্ডা দেওয়ার সময় এসব পান করে থাকে সে। এটা তার কাছে খুব সাধারণ বলে মনে হয়। মাঝে মাঝে এটাও মনে হয় এসব গলায় পড়লে মনের কথাটা বলা সহজ হয়ে যায়। তবে এসবে কখনো তার এমন নেশা ধরেনি যাতে অন্যর সামনে কোনো পাগলামি করে বসে। মদের নেশা তাকে কখনোই কাবু করতে পারেনি, কিংবা সেও এত বেশি গলদকরণ করে না যা তার হাতের বাইরে চলে যায়। এ নিয়ে বেশ চর্চায় থাকে সে ভাইদের কাছে। তিন ভাই মিলে প্রায় একটা বোতল শেষ করার কাছাকাছি। রাত তখন 11টার বেশি হবে। বাড়ি ফেরা প্রয়োজন, বউটা নিশ্চয়ই অপেক্ষা করছে। কাল রাতের কথা স্মরণে এলো। মেয়েটা কাল নিচ থেকে তাকে বুকে স্থান করে দিয়েছিল। সারা রাত্রেও সে ওই বুক থেকে সরতে দেয়নি মেয়েটাকে। একটা বিড়াল ছানার মতো আগলে রেখেছিল। ভাবতেই কিঞ্চিত হাসি ফুটে উঠলো অধর কোণে। ভাইয়ের পানে তাকাতেই কিছু স্মরণ হতেই নিরেট স্বরে ডেকে উঠল, রুনাক। রুনাক ডাক শুনে ভাইয়ের কিছুটা কাছাকাছি চেপে বসলো, সারা দিয়ে বলল, বল। রুদ্ধ বলল, তোর মনে হয় না এখন তোর ভাবির সাথে স্বাভাবিক হয়ে ওঠা দরকার? তোদের দুজনের মাঝে একটা স্বাভাবিক সম্পর্ক হওয়া দরকার। রুনাক নাসিম দুজনেই রুদ্ধর পানে তাকালো। রুনাক আলতো হেসে বলল, এই জন্য সেদিন আমাকে ফোন করে বলেছিলি ভাবিকে নিয়ে যেতে, তাই না? রুদ্ধ বলল, জবাব পেয়ে রুনাক আরেকটু ওয়াইন গলায় ঢেলে বলল, আমি তোর উপর ভীষণ রেগেছিলাম এমন একটা মেয়েকে বিয়ে করার জন্য। তার থেকে বেশি রেগেছিলাম ওই মেয়ের জন্য তুই আমাকে ধমকেছিলিস বলে। কিন্তু মেয়েটার ওই 2 দিনের অবস্থা দেখে প্রচন্ড মায়া হচ্ছে। মনে হচ্ছে তুই ঠিক ছিলিস, কিন্তু আমার প্রচন্ড অস্বস্তি হয় এখন কথা বলতে। সব ঠিক থাকলে তো মেয়েটা আমারই বউ হয়ে যেত। সেই মেয়ে এখন ভাবি হয়, আর মেয়েটার সামনে আমি কত কিছু বলেছিলাম। রুদ্ধ সব শুনলো, এসব সে বুঝে, তাই এ বিষয়ে কথা বাড়ালো না। একটা গ্লাসে চুমুক বসিয়ে ধীরস্বরে বলে উঠল, তুই যদি বিয়েতে রাজি হয়ে যেতিস তাও আমি বিয়ে কখনোই হতে দিতাম না। হঠাৎ এমন একটা কথা বলার কারণ বুঝলো না রুনাক। বিয়ে কেন হতে দিত না বুঝতে না পেরে বড় বড় চোখ করে তাকালো ভাইয়ের পানে। চোখ দুটোতে বিস্ময় খেলা করছে। ভাইয়ের চোখে প্রশ্ন বুঝতে পেরে রুদ্ধ কিঞ্চিত হেসে বলল, আচ্ছা তোর কি মনে হয় আমি বিয়ে কেন করেছি মেয়েটাকে? এতক্ষণে ওয়াইনের নেশা ভালোই আয়ত্তে নিয়েছে রুনাককে। ভাইয়ের প্রশ্ন শুনে ঠোঁট প্রসারিত করে জবাবে বলল, মানুষ বিয়ে করে বাচ্চা পয়দার জন্য, তুইও নিশ্চয়ই সেজন্যই করেছিস। রুনাকের জবাব শুনে রুদ্ধ আর নাসিম দুজনেই হেসে ফেলল। রুদ্ধ হেসেই বলল, তার জন্য তো যে কোনো মেয়েকেই বিয়ে করতে পারতাম। এতদিন বাদে সব জানার পরও ওই মেয়েকেই কেন বিয়ে করেছি এটা ভাবিস না কখনো? রুনাক এবার কিছুটা ভাবুক হয়ে বলল, অনেকবার ভেবেছি কিন্তু সঠিক জবাব পাইনি, তোকে জিজ্ঞেস করার সাহস হয়নি, তাই ধরে নিয়েছি তুই দয়া দেখিয়েছিস। রুদ্ধ পিঠটা দেয়ালের সাথে ঠেকিয়ে বসলো, শান্ত স্বরে বলল, তোর ভাইকে এত দয়ালু মনে হয় তোর, যে কাউকে দেখলেই দয়া করে বসবে? তুই তোর ভাইকে এখনো চিনিসই না। রুনাক এবার চোখ ছোট করে তাকালো, এখনো বুঝলো না ভাই ঠিক কি বোঝাতে চাইলো। পাশ থেকে নাসিম মুচকে হেসে বলে উঠল, রুনাক ভাই তুমি এত বোকা হলে কবে থেকে বলো তো? আমার মনে হয় ভাবির বান্ধবীর পিছে পড়ে তোমার বুদ্ধিভ্রষ্ট হয়েছে। রুনাক ভাইয়ের থেকে চোখ সরিয়ে নাসিমের পানে বিস্ময় নিয়ে তাকালো। এই ছেলেও জানে যে ওই মেয়েটার পিছনে ঘুরঘুর করে বেড়াচ্ছে সে। কি দিনকাল এলো যে তার থেকে ছোট ছেলেদের থেকে উপহাস শুনতে হচ্ছে। কিন্তু ভাবতে ভাবতে হঠাৎ কিছু একটা স্মরণ হতেই তড়িৎ ভাইয়ের পানে তাকালো, অবাক স্বরে ডেকে উঠল, ভাইয়া তার মানে? রুদ্ধ বলল, অনেক হয়েছে, এবার বাড়ি ফিরতে হবে, চল, তোর ভাবি আমার অপেক্ষায়। রুনাকের কথার মাঝে বাধা দিয়ে বলে উঠল রুদ্ধ। রুনাক এবার শিওর তার ভাবনায় ঠিক। সে আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ালো। দুটো বোতলই প্রায় শেষের পথে। রুনাক আর নাসিম দাঁড়াতেই কিছুটা টলে উঠল। তা দেখে রুদ্ধ হতাশার শ্বাস ফেললো। মন চাইলো দুটোকে লাথি মারতে, যখন সহ্যই হয় না তখন এত খেতে হবে কেন? দুটোকেই কোনো মতে টানতে টানতে নিয়ে গাড়ির ভিতর বসিয়ে দিল। নিজে বসলো ড্রাইভিং সিটে। তারপর গাড়ি ছুটিয়ে রওনা হলো বাড়ির উদ্দেশ্যে। আর এদিকে মেঘমহলের সামনে এসে থামলো গাড়িখানা। নাসিমকে আজ আর নিজের বাসায় যেতে দিল না। রুদ্ধ গাড়ি থেকে নেমে অন্য 2 ভাইকে টেনে নামালো, শাসিয়ে বলল, ভদ্র ছেলের মতো দুটোতে ভেতরে যাবি,
কেউ যদি ভুল করেও টের পেয়েছে তো দুটোকে ছাদে নিয়ে ধাক্কা মেরে ফেলবো, এটা মাথায় রাখিস। হুমকি শুনে দুইটা সোজা হয়ে ভদ্র হয়ে দাঁড়ালো। একজন মেয়ের দরজা খুলে দিতেই তিনজন ভেতরে প্রবেশ করলো। নাসিম এ বাড়িতে এলে চিলেকোঠার ঘরে ঘুমায়, তাই তিনজন একসাথে সিঁড়ি বেয়ে উপরে উঠলো। নাসিম উল্টো ঘুরে সিঁড়ি বেয়ে একা একা ঢুলতে ঢুলতে চলে গেল। রুনাক নিজের রুমে যাওয়ার পরিবর্তে ভাইয়ের রুমের দিকে যেতে ধরলো। রুদ্ধ তা দেখতেই তড়িঘড়ি করে পট আটকে বলল, তুই ওদিকে কোথায় যাচ্ছিস? রুনাক সোজা হয়ে দাঁড়িয়ে চোখ পিটপিট করে বলল, আমি তো ভাবির কাছে ক্ষমা চাইতে যাচ্ছিলাম ভাইয়া। রুদ্ধ যেন উষ্টা খেলো, আশেপাশে তাকিয়ে ভাইকে ঠেলে সরাতে সরাতে বলল, কোনো প্রয়োজন নেই, নিজের রুমে যা। রুনাক ভাইয়ের কথা কানে নিল না, ভাইকে কাটিয়ে দ্রুত পায়ে হেঁটে যেতে যেতে বলল, না আমাকে এখনই ক্ষমা চাইতে হবে, না হলে আমি জানি সজ্ঞানে এসব আমার দ্বারা হবে না। এ যেন জাতে মাতাল কিন্তু টালে ঠিক। রুদ্ধ পুনরায় বাধা দিতে গেল, কিন্তু তার পূর্বে রুনাক দরজায় কোনো রকমে নক করে ভেতরে প্রবেশ করলো। রুদ্ধ এবার বউয়ের প্রতি রাগ হলো, এই মেয়েটা কখনোই রুমের দরজা লক করে রাখে না, এত কেয়ারলেস কেন মেয়েটা? মিনমিন করে রুমে ঢুকে ভাইয়ের পিছু চুপটি করে দাঁড়ালো। নিশ্চয় আজ বউয়ের কাছে তার ইজ্জত শেষ। আদ্রিজা স্বামীর ফেরার অপেক্ষা করছিল, চুপচাপ বসে না থেকে বই পড়ছিল। হঠাৎ দরজা খুলে কারো আগমনের শব্দ পেয়ে হাসি মুখে ফিরে তাকালো, স্বামী এসেছে ভেবে, কিন্তু ঘুরে ছোট দেবরকে দেখে হাসি মলিন হয়ে গেল। ছেলেটা এত রাতে তার রুমে কেন? সে চটজলদি চেয়ার ছেড়ে উঠে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে পড়লো। অস্বস্তি এসে ঘিরে ধরলো, ঘাবড়ে গিয়ে কোনো মতে জিজ্ঞেস করলো, আপনি এখানে কেন? রুদ্ধ বুঝলো বউটা তার ভয় পাচ্ছে। সে ভাইয়ের পেছন থেকে সরে এসে পেছনে দাঁড়ালো, কিন্তু মেয়েটা তো নতমস্তকে। রুদ্ধ বউয়ের নিকট যাওয়ার জন্য এক পা বাড়ালো, তখন ওই রুনাক ভদ্র অথবা বাচ্চা সুলভ কণ্ঠে ডেকে উঠল, ভাবি। অথচ ছেলেটার মুখে ভাবি ডাক শুনে আদ্রিজার মাথা তুলে তাকালো। সেদিনও ছেলেটা ডেকেছিল, তবে তা মায়ের ধমক খেয়ে সরে জড়িয়েছিল অস্বস্তি, কোনো টান অনুভব হয়নি সেদিন। কিন্তু আজ মনে হলো ছেলেটা মন থেকে ডেকেছে। কিন্তু হঠাৎ এই রাতে এসে এভাবে ডাকার মানে কি? তবে স্বামীকে পাশে দাঁড়িয়ে থাকতে দেখে আদ্রিজার ভয় আর অস্বস্তি কিছুটা লাঘব হলো। কিন্তু মেয়েটাকে ভরকে দিতে রুনাক বুকে একটা হাত রেখে ঘন ঘন মাথা নত করে আওড়াতে থাকলো, আমি সরি ভাবি, সেদিন আপনাকে অভাবে বলা ঠিক হয়নি, আমাকে ক্ষমা করবেন। আজ থেকে আপনি আমার ভাবি আম্মা, আমার ভুল হয়ে গেছে। কিন্তু আপনার দেবর একটা নাদান বাচ্চা, ঠিক হিয়ানের মতো, প্লিজ আমার উপর রেগে থাকবেন না। ফরকে গেল ঠিকই আদ্রিজা, কিন্তু এই প্রথম ছেলেটার কথা শুনে কিংবা কাণ্ড দেখে হাসি পেল তার, কিন্তু সম্মান দেখিয়ে হাসলো না। হয়তো ছেলেটার আচরণের কারণটা ঠিক বুঝলো। আস্তে ধীরে বলে উঠলো, আমি আপনার উপর রেগে নেই। ভাবি রেগে নেই শুনতেই যেন রুনা খুব খুশি হলো। ভাইয়ের পানে তাকিয়ে উৎফুল্ল স্বরে বলল, দেখেছিস ভাইয়া, ভাবি আমার উপর রেগে নেই, ভাবি তোর থেকেও ভালো মনে হচ্ছে। ক্ষমা চাওয়া শেষ, আমি এবার যাই। হ্যাঁ বলে উল্টো ঘুরে দরজা দিয়ে বেরিয়ে গেল রুম থেকে। এদিকে রুদ্ধ রাগে কটমট করে তাকিয়ে আছে ভাইয়ের যাওয়ার পানে। একবার শুধু সকালটা হতে দিক, তারপর বুঝিয়ে দেবে তার কথা না বলার কি শাস্তি। রাগ হলেও ভাইয়ের পিছু বেরিয়ে দেখলো ভাই ঠিকমতো নিজের রুমে গেল কিনা। রুনাক নিজের রুমে ঠিকমতো যেতেই রুদ্ধ নিজের রুমে ফিরে এলো। দরজায় লক করে ঘুরে দাঁড়াতেই বউকে সম্মুখে এসে দাঁড়াতে দেখে রুদ্ধ ঘাবড়ে গিয়ে শুকনো ঢুক গিলল। আদ্রিজা অনেকটা কাছে এগিয়ে এসে পায়ের পাতায় ভর দিয়ে উঁচু হয়ে দাঁড়ালো, মুখটা বাড়িয়ে রুদ্ধর মুখের সামনে নিল। বউকে এমন করতে দেখে রুদ্ধ নিজের মুখটা পেছনের দিকে সরিয়ে নিয়ে ঘাবড়ানো স্বরে বলল, কি করছেন আপনি? আদ্রিজা তীক্ষ্ণ চোখে তাকিয়ে শান্ত স্বরে বলল, একটু কাছে আসুন তো। মেয়েটা তাকে কাছে ডাকছে কেন? কিছু অন্যরকম ভাবে মুখটা একটু এগিয়ে আনলো। মুখটা এগিয়ে আনতে আদ্রিজা নিজের মুখ এগিয়ে নিয়ে নাক টেনে ঘ্রাণ নিল। এতেই যেন আদ্রিজার বমি পেয়ে গেল। বা হাতে মুখ ঠেসে ধরে দূরে সরে এসে কিছুটা বিষয় নিয়ে বলল, আপনি নেশা করেছেন রুদ্ধ? রুদ্ধ হতাশ, সাথে আতঙ্কিত। সে এক মুহূর্তের জন্য কি ভেবেছিল আর বউটা কি করলো। এই ভাইয়ের জন্য বউটা সব বুঝে গেল। এখন কি করে বুঝাবো মেয়েটাকে? তবুও কিছু আড়াল না করে সহজ স্বীকারোক্তি দিল, মাঝে মাঝে একটু খাই, অভ্যাস আছে বলতে পারেন। জবাবটা হয়তো আদ্রিজার পছন্দ হলো না, তবে সে এ বিষয়ে আর কিছু বলল না, শুধু নতমস্তকে কিছুটা মন খারাপ নিয়ে বলল, এখন কি খাবার খাবেন? রুদ্ধ দ্রুতই বউয়ের সামনে থেকে কেটে পড়তে চাইল। সে ঠিক খেয়াল করেছে মেয়েটার সামান্য স্মেল পেয়ে কেমন করেছিল। ওয়াশরুমে ঢুকে দরজা আটকানোর আগ মুহূর্ত ছোট এক শব্দে বলে উঠল, না। আদ্রিজার আর পড়তে ইচ্ছা হলো না। লোকটা এমন কিছু খায় তা যেন তার চিন্তা চেতনায় কখনোই আসেনি, তাই মন থেকে মেনে নিতে পারলো না। লোকটাকে তো এখন ঠিকমতো চিনতেই পারলো না। কে জানে আর কি কি খারাপ অভ্যাস আছে লোকটার, ভাবতেই মন খারাপ হলো। বই গুছিয়ে রেখে দিয়ে বিছানায় গিয়ে শরীর এলিয়ে দিল। রুদ্ধ ফিরে এলো অনেকটা পরেই, নিজেও বইয়ের পাশে গিয়ে শুয়ে পড়লো। হয়তো বইয়ের মন খারাপের ব্যাপারটাও কিছুটা আজ করতে সক্ষম হলো। এবার নিজের প্রতি রাগ হলো। বিয়ের পর এই প্রথম খেলো, কিন্তু মেয়েটার কথা মাথায় রাখা উচিত ছিল। রুমের লাইটটা অন, রুদ্ধ বইয়ের দিকে মুখ করে ঘুমালো। বউটা অন্যদিকে ফিরে শুয়ে আছে। রুদ্ধ গলা খাকারি দিয়ে আমতা আমতা করে বলল, লাইটটা অফ করে দেই। আদ্রিজা শুনতে পেয়ে এক শব্দে বলে দিল, না। বউ যে সত্যিই অভিমান করেছে তা বুঝলো ঠিকই, কি বলবে বুঝতে না পেরে বলে বসলো, আপনি কি অন্ধকারে ভয় পাবেন? চাইলে কালকের মতো আমার বুকে নিজের জায়গা দিতে পারেন, আমি কিছু মনে করবো না, সত্যি বলছি। বিপরীতে আদ্রিজা সেভাবেই শুয়ে থেকে স্বাভাবিক কণ্ঠে বলল, আপনার শরীরে বিশ্রী গন্ধ। জবাব শুনে রুদ্ধ খুক খুক করে কেসে উঠল।
এমনভাবে বলছে যেন সে গোসল করে না কতদিন যাবত। কি একটা অবস্থা। অস্বস্তি নিয়ে বলে উঠল, আমি গোসল করে এসেছি আদ্রিজা। আদ্রিজা বলল, আপনার মুখ থেকে গন্ধ আসে। এসব কমপ্লিমেন্ট রুদ্ধ কখনো শুনেছে কিনা মনে করতে সক্ষম হলো না। লজ্জা পাবে নাকি দুঃখে কাঁদবে বুঝলো না। মিনমিনে গলায় বলল, আমি ব্রাশও করে এসেছি, সত্যি বলছি। এবার আদ্রিজা কোনো জবাব দিল না, নিজের জায়গা থেকে এক চুলো নড়ল না। রুদ্ধ হাল ছেড়ে দিল, কিন্তু বুকটা যেন খালি খালি মনে হলো। আলোতে চোখে ঘুম ধরা দিল না। উপায় না পেয়ে অপেক্ষা করলো কতক্ষণ। যখন বুঝলো বউ তার ঘুমে মগ্ন হয়েছে, তখন লাইটটা অফ করে দিয়ে একটা জিরো বাল্ব জ্বালিয়ে দিল। বউকে সন্তর্পণে টেনে এনে নিজের বুকের উপর জায়গা দিল। এবার যেন বুকটাকে পূর্ণ মনে হলো। দুহাতে বউকে শক্ত করে আঁকড়ে ধরে নিজের স্বস্তিতে নয়ন মুদে নিল। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে। তার আগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।